Hello everyone, good morning. Welcome to a new day and a new vlog. আজকে রবিবার, আজকে সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল, তাই আজকে একটু সকালটা শুরু করছি মর্নিং ওয়াক দিয়ে। এই জায়গাটা না খুব সুন্দর, এখানে খুব একটা আমাদের আসা হয় না। প্রথম যখন আমরা এসেছিলাম তখন এদিকটা আসতাম। এদিকে একদিকে যেমন একটা নদী খুব সুন্দর লাগে, আর একদিকের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। বাড়িগুলো এক একটা একদম দেখবার মতন, তো আর খুব নিস্তব্ধ নিলিবিলি। তো সেই জন্য সকাল সকাল চলে এসেছি এদিকটায় হাঁটতে। এদেশের নদীগুলো এত সরু আর এত কম দৈর্ঘ্যের হয় যে মাঝে মাঝে এগুলোকে খাল বলে ভুল হয় আমার, যদিও এগুলো কিন্তু নদী। এই শহরেই প্রায় দুটো নদী রয়েছে, আর সেগুলোর জল এত স্বচ্ছ হয় যে আপনি পাড়ে দাঁড়িয়েই প্রায় কাদা মাটি সমস্ত কিছু দেখতে পাবেন নদীর ভেতরে। এই নদীর ধারের বাড়িগুলোর কিন্তু প্রচণ্ড দাম হয়, তবে এদেশের মানুষের বাড়ির প্রতি একটা আলাদাই অবসেশন আছে। সেগুলো বাড়িগুলো দেখলেই বোঝা যায়। আসলে যারা ডাচ হন তারা অনেক ছোট বয়স থেকেই পার্ট টাইম কাজ করে করে হাই স্কুলে থাকার সময় তারা টাকা পয়সা জমাতে থাকেন, যাতে তারা মোটামুটি 24-25 বছর বয়সে গিয়ে একটা ভালো বাড়ি এফোর্ড করতে পারে, তার নিজের বাড়ি। অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে যেমন দেখা যায় যে বাবা মারা 18 বছর বয়স হলেই ছেলে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য অন্য জায়গায় এস্টাবলিশমেন্ট করতে বলেন, বা নিজেরাও তারা স্টুডেন্টরা তাই করে যে হাই স্কুল পাশ করার পরেই তারা নিজেদের থাকার জায়গাটা আলাদা করে নেয় বাবা মার থেকে। কিন্তু ডাচরা কিন্তু সাধারণত তা করেন না। বেশিরভাগই বাবা মার সাথেই থাকেন যতক্ষণ না তারা নিজেদের একটা বাড়ি কিনতে পারেন। তো সেই জন্য বেলজিয়ামে কিন্তু বাড়ির দামও আকাশ ছোঁয়া। তবে এই দিকটায় দেখছি অনেক ফ্ল্যাট হচ্ছে, জানেন। সাধারণত এখানে ফ্ল্যাটের খুব একটা দেখা যায় না, বাড়িই বেশি। তবে এই সাইডটাতে দেখছি যে অনেকগুলো কিন্তু নতুন নতুন আবাসন হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যত মানুষ আসছেন এখানে, কারণ শুধু ডাচরা নন, এখন বেলজিয়ামে অনেক বাইরের দেশ থেকেও অনেক মানুষজন আসেন কর্মসূত্রে, তাদেরও থাকার বাসস্থানের জায়গা হয়। আর স্বাভাবিকভাবেই যেগুলো বাড়ি হয় সেগুলোর দাম অনেক বেশি হয়, তুলনামূলকভাবে ফ্ল্যাটগুলোর দাম অনেকটাই কম হয়। তো সেই জন্য এদেশের মানুষ এখন কিছুটা হলেও দেখতে পাচ্ছি ফ্ল্যাটের দিকে ঝুঁকছেন। গত 2-3 বছরে মানে কোভিডের পরবর্তীকালে বেলজিয়ামে কিন্তু হঠাৎ করে বাড়ির দাম প্রচণ্ড বাড়তে শুরু করেছে। তার কারণটা হচ্ছে কোভিডের যে বছরগুলো, মানে ধরুন 2-3 বছর, যেহেতু সেই সময় কোথাও বেড়াতে যাওয়ার রেস্ট্রিকশন ছিল বিভিন্ন কান্ট্রিগুলোতে, তো যারা ডাচ ছিলেন তারা যেই সময়টা ওনারা বেড়াতে যেতে পারেননি, ওই যে টাকাটা তারা জমিয়েছিলেন সেই টাকাটা তারা ইনভেস্ট করতে শুরু করেন কোভিড পরবর্তী সময় বাড়ি কেনার জন্য। আসলে এদেশের মানুষ আমাদের মতন খুব একটা টাকা পয়সা সেভ করেন না, যেহেতু গভর্নমেন্ট থেকে প্রায় প্রত্যেকেই পেনশন পান, মানে কাজের পরবর্তী সময়, অবসরকালীন সময়। সেজন্য যা তারা রোজগার করেন প্রায় পুরো টাকাটাই তারা বিভিন্ন বেড়াতে যাওয়ার জন্য বা বাড়ি কিনে, গাড়ি কিনে বা শপিং করে খরচ করেন। সেজন্য কোভিড পরবর্তী সময় কিন্তু বেলজিয়ামে প্রচুর বাড়ির দাম বেড়ে গেছে। তো এখন যারা বাড়ি কিনতে চাইছেন তারা পড়েছেন মুশকিল। তো যাই হোক, আমাদের হাঁটা হয়ে গিয়েছে, এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আমরা এই কিছুক্ষণ হলো বাড়ি এলাম, আর সকালের অনেকটা সময় ওখানে কেটে গিয়েছে, তো বেশ দেরি হয়ে গেছে ওখানে বসে থাকতে থাকতে। তো এসে আর রান্না বান্না করতে ইচ্ছাই করছে না, কিছু একটা সিম্পল রান্না করে নেবো আজকে, তামঝাম করবো না, রাত্রিরে দেখা যাবে। আর একটা সমস্যা আমাদের দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের লাইটটা গেছে খারাপ হয়ে। এবার আমাদের কাছে যে নর্মাল স্ক্রুড্রাইভার আছে সেটা দিয়ে আবার সেই লাইটটা খোলা যাচ্ছে না, সেটার জন্য আবার অন্যরকম একটু স্ক্রুড্রাইভার লাগবে, সেটা আমাদের কাছে নেই, সেটা আবার কিনতে যেতে হবে বিকেলবেলা। ইনফ্যাক্ট যে আলোটা লাগানো রয়েছে সেটাও এখানে পাওয়া যাচ্ছে না কোথাও, সেটাও আনতে যেতে হবে। তো যাই হোক, চলুন এবার তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই যা করার। লাঞ্চে আজকে গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ মাখা, সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে সেটা দিয়ে আলুটা মেখেছি, অমৃত লাগে খেতে। তার সাথে অবশ্যই ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা আর গরম ভাতে ঘি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, অসাধারণ লাগে এটা খেতে। বিকেল 4:30 বাজে আমরা বেরোলাম, একটু যাচ্ছি এখানকার একটা সুপার মার্কেট যার নাম হচ্ছে ইউরো শপ। বাড়ির জন্যই প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার রয়েছে। তো যে এমন কয়েকগুলো জিনিস যেগুলো সচরাচর আমাদের লাগে না, কিন্তু এখানে লাগে, মানে দেশে খুব একটা আমরা এগুলো ব্যবহার করি না, কিন্তু এখানে থাকতে গেলে এগুলো মোটামুটি লাগে।
তো চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের দেখাচ্ছি কী কী কিনতে যাচ্ছি। আমরা চলে এসেছি ইউরো শপে। এখানকার একটা সুপার মার্কেট এটা আগেও আমরা এসেছি আর আপনাদের সাথে বোধহয় শেয়ারও করেছিলাম। এখানে আমরা সাধারণত আসি টুকটাক বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এই সুপার মার্কেটটায় খাবার দাবার কিছু পাওয়া যায় না, সবই বাড়ি সংক্রান্ত যা যা প্রয়োজনীয় জিনিস লাগে A to Z সব কিছুই এই সুপার মার্কেটটাতে পাওয়া যায়। তবে এই সুপার মার্কেটটার এই সেকশনটাতে কিন্তু আমাদের প্রথমবার আসা। তার কারণ হচ্ছে সকালে আপনাদের বলছিলাম আমাদের রান্নাঘরের আলোটা গেছে বিগড়ে। এবার সেই আলোটা আমাদের বাড়ির আশেপাশে তো কোথাও পেলামই না, মানে যে বাল্বটা লাগানো হয়, কারণ এখানে একটু অন্যরকম হয় তো বাল্বগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আর সব থেকে বড় যেটা মুশকিল হয়েছে যে ওই বাল্বটা যেখানে লাগানো রয়েছে হোল্ডারটা খোলা যাচ্ছে না, মানে আমাদের বাড়িতে যে নর্মাল টুলগুলো রয়েছে সেগুলো দিয়ে সেটা খোলা যাচ্ছে না কিছুতেই। তো স্পেশাল একটা স্ক্রুড্রাইভার লাগবে সেটার জন্য, তো সেটাই কিনতে হবে। তাছাড়া বাল্বটাও খুঁজবো, এখানে যদি না পাই তাহলে অ্যামাজন থেকে অর্ডার করতে হবে। তো এই সুপার মার্কেটগুলোতে কিন্তু বাড়ি সংক্রান্ত আপনার যা যা লাগে সব আপনি পাবেন, যেগুলো আমাদের দেশে সাধারণত সুপার মার্কেটে খুব একটা পাওয়া যায় না। তার প্রধান কারণটা হচ্ছে এদেশে লেবার চার্জ, যেটা কিনা আকাশ ছোঁয়া। আমাদেরই এইখানে বাড়িতে একটা ইলেকট্রিকের কাজের জন্য প্রণব ফোন করেছিল একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের জন্য। আসলে এদেশে আমাদের দেশের মতন পার্সোনালি আপনি কাউকে পাবেন না যিনি এসে আপনার বাড়িতে ফিক্স করে যাবেন কিছু। সাধারণত এখানে এই সমস্ত যে কাজগুলো হয়, এই যে লেবার যারা থাকেন, মানে ধরুন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং এর কাজ যেগুলো করেন বা অন্যান্য ছোটখাটো কাঠের কাজ যারা করেন, তাদের সাধারণত আপনাকে হায়ার করতে হবে কোনো না কোনো কোম্পানির মাধ্যমে। আর সেই কোম্পানিগুলো প্রায় 1-1.5 ঘন্টার কাজের জন্য 100-150 টাকা করে চার্জ করেন, ভারতীয় টাকায় প্রায় 9-10 হাজার টাকা। কারণ এদেশের যে মিনিমাম লেবার চার্জটা রয়েছে, মানে ন্যূনতম যেটা পারিশ্রমিক হয় লেবারদের, সেটা ঘন্টায় প্রায় ভারতীয় টাকায় 1500 টাকার মতো। তো কোম্পানিকে শ্রমিক যে থাকে বা যে লেবার থাকে তাকে দিয়েও তো নিজের লাভ রাখতে হবে, সুতরাং তারা অনেকটাই টাকা ডিমান্ড করে। এই কারণেই বোধহয় এদেশের প্রায় সমস্ত সুপার মার্কেটগুলোতেই বাড়ি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি জিনিসপত্র এখানে পাওয়া যায়, যাতে নিজেরাই জিনিসগুলোকে করে নেওয়া যায়। এবং এদেশের মানুষ সেটা করেনও। বাগানের জিনিস থেকে শুরু করে বাড়ির ভেতরের যে কোনো ছোটখাটো জিনিস বেশিরভাগই কিন্তু এদেশের মানুষ নিজেরাই করে নেওয়ার চেষ্টা করেন। আমাদের তো এই সমস্ত অভ্যাস খুব একটা নেই, কারণ আমাদের দেশে এই ধরনের কাজের জন্য প্রচুর মানুষ অ্যাভেলেবেল থাকেন এবং তারা যা পারিশ্রমিক নেন সেটা যথেষ্টই দেওয়ার মতো। সুতরাং আমরা আমাদের দেশে অত সময়ও খরচ করি না বা অত পরিশ্রমও করি না, কিন্তু এদেশে এসে এই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সমস্ত কিছু নিজে করে নেওয়ার এই অভ্যেসটা আমাদের করতে হচ্ছে। আর সেই সাথে বেশ কিছু জিনিস বাড়িতে রাখতে হচ্ছে যেগুলো আমরা দেশে কখনোই রাখিনি বা রাখতে হয়ও নি, কিন্তু এদেশে আসার পর আমাদেরকে সেগুলো করতে হচ্ছে। যেমন ধরুন এই যে গ্লুটা দেখছেন, এটা এক ধরনের আঠা যেটা কাঠের জিনিস জোড়া দিতে সাহায্য করে। দেশে থাকলে আমরা কখনোই এই জিনিসগুলো কিনতাম না, কারণ খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু এদেশের আসবাবপত্রগুলো যেহেতু খুব হালকা কাঠের হয়, দেখতে খুবই সুন্দর হয়, কিন্তু খুব একটা টেকসই হয় না। তো এই কাঠের জিনিস জোড়ার জন্য এই গ্লু বাড়িতে আমাদের রাখতে হয়। তারপরে ধরুন বাথরুমের বা ধরুন এই যে জলের বেসিনের যে পাইপগুলো হয় সেগুলো যাতে জ্যাম না হয়ে যায় তার জন্য এক ধরনের বিশেষ কেমিক্যাল থাকে, সেইগুলো আমাদের বাড়িতে রাখতে হয়। ইন কেস যদি পাইপ জমে যায়, মাসে একবার করে ওই কেমিক্যালটি আমাদেরকে ওই ড্রেনেজে দিয়ে দিতে হয়, যাতে কোনো রকম কোনো ময়লা না জমে। কারণ ওই ড্রেনেজ ব্লক হয়ে গেলে কিন্তু আপনাকে মিস্ত্রি ডাকতে হবে, আর সেটা খুবই ব্যয় সাপেক্ষ হবে। তো যাই হোক, আমাদের যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গিয়েছে। আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই এই যে এই টুল বক্সটা নিয়ে এসে এই ওপরের যে হোল্ডারটা রয়েছে লাইটের, সেটাই খোলা যাচ্ছিল না এমনি স্ক্রু দিয়ে। তো সেইটাকে খুলে লাইটটাকে ফিক্স করে আলটিমেটলি রান্নাঘরের লাইটটা ঠিক হলো। একটু ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হয় এখানে কিছু প্রবলেম হলে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর অবশ্যই যদি না করে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।